গল্প ডেভিল, পর্ব 4। নিজের সমস্ত অভিজ্ঞতা ওদের দুজনকে জানায় পুতু। সোমনাথ আর অভিজিৎবাবু চুপ করে সব কথা শোনে। সোমনাথ অবাক হয়ে যায় এটা ভেবে যে ওইটুকু মেয়ে এত সাহস নিয়ে এলো কি করে। সব শোনার পর সোমনাথ গিয়ে পুতুর মাথায় হাত রাখে, তারপর অভিজিৎবাবুর দিকে তাকায়। এবার হ্যাঁ সোমনাথ বাবু, আজকের এই আধুনিক পৃথিবীতে কেউ ভূত পিশাচ এইসবের অস্তিত্ব স্বীকার করবে না, আইন তো করবেই না। কিন্তু জানেন, কিছু মানুষ আছেন যারা এইগুলোকেই নিজের পৃথিবী বলে মনে করেন, যেমন আমাদের পরাণ ঠাকুর। কিন্তু অভিষেকের ডেভিল হয়ে ওঠা আমার সব শিক্ষাকেই নড়িয়ে দিয়েছে। দেখুন অফিসার, আমি ডেভিলকে নিয়ে ভাবছি না, আমি অভিকে নিয়ে ভাবছি। ঠিক তাই বাবা। আচ্ছা বাবা, আমরা কি পুরনো পুকে ফিরে পাবো না? এই উত্তরটাই পাওয়ার জন্য কাল তোমাদের যাওয়া। পরাণ ঠাকুর পাগল হলে কি হবে, তিনি কিন্তু প্রচণ্ড জ্ঞানী। হ্যাঁ, আমরা পাগল বলি কারণ তাদের মতামত বা কার্যকলাপ আমাদের সাথে মেলে না। যেই মেলে না অমনি আমরা তাদেরকে ত্যাগ করি, কিন্তু তাদের কাছে ওই মতামতটাই আসল। একদম, আপনি খুব ভালো মানুষ সোমনাথ বাবু, আপনাদের সাথে খারাপ হতে পারে না। যান, এখন বাড়ি যান। পুতুমা, তুমি স্বাভাবিক থেকো কেমন? অভিকে কিন্তু কিচ্ছু বুঝতে দিও না। অবশ্য নিজেই জানে না যে ও কি। সাবধানে যেও কালকে, পুলিশ তো সঙ্গে থাকবেই। ওরা বাড়ি ফিরে আসে। অদিতি আর ঈশিতা অপেক্ষা করছিল ওদের জন্য। খুব চিন্তায় আছি গো। কি বললেন উনি? কাল সকালে আবার ডেকেছেন, একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমাদের। কাল তোমাদের সবটা বলবো। তাহলে এক কাজ করি, তোমরা তো সকালে যাবে, আমি আর টিনু একটু বিগ বাজার যাব। অভি যাবে কিনা জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ, সেই ভালো। তোমরা বরং একটু ঘুরেই এসো। আচ্ছা, পু কোথায়? উপরে যা একবার। পুতু উপরে গেল, দেখলো অভি শুয়ে আছে। পু, পু, তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ, না রে, আয়। গল্প শোনাবে না? অভি খুব খুশি হয়, ওদের গল্প শুরু হয়। পুতু মন দিয়ে গল্প শোনে। সময় কখন পেরিয়ে যায় গল্প শুনতে শুনতে তাও টেরই পায় না। পরের দিন সকালে ওরা রেডি হয়। এই শোনো, তুমি কি বিগ বাজার যাবে? না না, আমার শরীরটা তেমন ঠিক নেই বুঝলে। তোমরা যাও, সাবধানে যেও। আচ্ছা, ঠিক আছে। পুলিশের গাড়ি চলে আসে। সেই গাড়িতে সুরজ সাহুও আছে। কাল ও আর গুরুজি মিলে প্ল্যান করে নিয়েছে, যখন ওরা ফিরবে তখনই অ্যাটাক হবে ওদের উপর। কারণ ডেভিল সম্পর্কে পরাণ ঠাকুর কি বলছেন সেটা জানা খুব দরকার। তারপর অ্যাকশন। ওরা পৌঁছে যায়, গিয়ে দেখে অভিজিৎ বাবু দাঁড়িয়ে আছেন। কি সারপ্রাইজড? আর আরে আপনি? আর থাকতে পারলাম না বুঝলেন, কাল রাতে ঘুম আসেনি। প্রমাদ গুনলেন সুরজ সাহু। অভিজিৎ বাবু এসে প্রবলেম বাড়িয়ে দিলেন। সোমনাথ বাবু, আমি একটা ব্যবস্থা করেছি। পরাণ ঠাকুর যা বলার বলবেন, কিন্তু একজন নামকরা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর বাসু, তিনিও আমাদের সঙ্গে যাবেন। তিনি এখানকার সাথেই যুক্ত। তিনি তার শিক্ষা দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেইন করবেন। বাহ, এ তো
খুবই ভালো। আরে আমাদের পুতুমাকে তো চেনাই যাচ্ছে না। জিন্স, টি শার্ট, পিঠে ব্যাগ, কি আছে ওতে? এতে আমার খুব দরকারি কিছু জিনিস। আজ আমি রেডি। খুব ভালো, চলো বেরিয়ে পড়া যাক। ওনারা এগিয়ে চললেন। প্রথমে ডক্টর বাসুর চেম্বার, তারপর পরাণ ঠাকুরের ঘরের দিকে। কেমন আছেন ঠাকুর মশাই? দেখুন কে এসেছে। পরাণ ঠাকুর ঘুরে দাঁড়ালেন। লম্বা চেহারা, এক মুখ দাড়ি। পুতুর দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলেন। এসেছিস মা? মারে তুই এসেছিস? ছবিতে তো তোকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম, মায়া মাখানো মুখ, কিন্তু 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 চোখ দুটো ঠিক যেন বাঘিনী। আমি শয়তানের উপাসক, জানি শুনলে ভয় লাগবে। মহান লুসিফারকে আমি পুজো করি, কিন্তু কারো কোনো ক্ষতি আমি করিনি। হ্যাঁ, মানুষকে শয়তানের পুজো করতে বলতাম। কিছু মন্ত্র বল, কিছু আত্মশক্তি দিয়ে অনেক অনেক লোকের ভালো আমি করেছি, কিন্তু যেটা আমার উপাসনা সেটাই শিক্ষিত সমাজের কাছে লোক ঠকানো। আর তাই অভিষেক আমাকে আটকাতে এসেছিল। প্রবল ইচ্ছা শক্তি ওর, চেষ্টা করেছিলাম ওকে ভয় দেখাবার, কিন্তু আমি পারিনি। কিন্তু আমি ওকে অভিশাপ দিয়েছিলাম, বলেছিলাম ও নিজের কোনো প্রিয় মানুষের বিপদের কারণ হবে। তখনই জেগে উঠবেন মহান লুসিফার, যাকে তোমরা ডেভিল বলছো। আমি আমার বুকে ফেরত চাই। কি করছিস মা? কি করছিস মা? কখনো ছেলের পা ধরে? হ্যাঁ, পাপ লাগবে আমার। প্লিজ প্লিজ বলুন, কি করব আমরা? প্লিজ। মহান লুসিফার সব রকম দুর্বলতার ঊর্ধ্বে, কিন্তু এই ছেলেটি একজন মানুষ, তাই এর দুর্বলতাও আছে। ও সব ছবি বলে দিচ্ছে। হ্যাঁ, ওর মধ্যে একটা 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 পিতৃ সত্তা কাজ করছে। ও দুর্বলতা ওখানে, তাই এই মা যখন বিপদে পড়েছে বা ভয় পেয়েছে, তখনই ডেভিল বেরিয়ে এসেছে। হ্যাঁ? ও তাই কি যখন ঈশান বাবা বলে ডাকলো, ডেভিল আবার পো হয়ে গেল? ঠিক ঠিক তাই, ঠিক। আচ্ছা পরাণ ঠাকুর, আপনি আমাদের সাহায্য করছেন কেন? না মানে, আপনার তো খুশি হওয়ার কথা যে আপনার অভিশাপ ফলে গেছে। আমার একটাই ইচ্ছে ছিল, মহান লুসিফারকে সবার সামনে নিয়ে আসা। আমি পেরেছি, আমি পেরেছি, কিন্তু এই মেয়েটা আমাকে নাড়িয়ে দিয়েছে। এই মেয়েটা। কিছুক্ষণ চুপ করে বসে রইলেন পরাণ ঠাকুর। আমার একটা ওরকম মেয়ে ছিল, ওর মতো। ওর যখন 14 বছর বয়স, কিছু গুন্ডা ওকে তুলে নিয়ে গিয়ে আর বলতে পারলেন না পরাণ ঠাকুর, কান্নায় ভেঙে পড়লেন। সবার চোখেই জল তখন। সেই রাতেই গলায় দড়ি দেয় ও। তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেছে। আমি চাই না তুমি কষ্ট পাও। কথাগুলো বলতে বলতে উনি পুতুর মাথায় হাত রাখলেন। পিতৃ সত্তা
ওকে আঘাত করো বারবার বারবার। ওকে মনে করাও যে ও একজন সৎ মানুষ, একজন পিতা। ও ও ফিরে আসবে, দেখো দেখো দেখো, ও ফিরে আসবে। কিন্তু তবে 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 কি পরম ঠাকুর? যদি যদি মহান লুসিফার ওকে ওকে পুরোপুরি ভাবে গ্রাস করে ফেলেন, তাহলে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না, আমার কিচ্ছু করার থাকবে না। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন জয়ী হতে পারি। তুমি নিশ্চয়ই পারবে মা, পারবে। বিজয়ী হও, বিজয়ী হও। পরাণ ঠাকুর আবার মুখ ঘুরিয়ে নিজের কাজে মন দিলেন। আচ্ছা, আমরা এখন কি করব? মানে আপনি কিছু বুঝলেন স্যার? আসুন আমরা ডক্টর বাসুকে জিজ্ঞাসা করি। স্যার, প্লিজ এক্সপ্লেইন। লুসিফার। প্রথমে এই কথাটাই বললেন ডক্টর বাসু। কে লুসিফার? যদি পরাণ ঠাকুরের কথা আমরা সত্যি বলে মেনে নিই, তাহলে বলতে হয় সে হলো শয়তান। সেই শয়তান যার সাথে প্রতিনিয়ত ভগবানের লড়াই চলছে। ঐশিকীর কথা অনুযায়ী যে গোটা পৃথিবীকে জ্বলন্ত আগ্নেয়গিরির উপর নাচাতে চায়। কিন্তু আমাদের শিক্ষা বিজ্ঞান এইসব মানে না, আমরা মানি না। কিন্তু আমরা এনার্জিকে মানি। এনার্জি দুরকম, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যখন কারোর নেগেটিভ শক্তি বেশি হয়ে যায়, তখন সে হয় ডেভিল বা লুসিফার। কিন্তু কিছু কিছু মানুষ বুঝতে পারে না কখন তার এনার্জি পজিটিভ আর কখন তার এনার্জি নেগেটিভে পরিবর্তিত হচ্ছে। যেমন আমাদের অভিষেক, স্প্লিট পার্সোনালিটি বা দ্বৈত সত্তা। যখন তোমাদের উপর প্রথম হামলা হলো, তখন কিছু করার ছিল না। বাঁশির সুর তোমাদের দুর্বল করেছিল। অভিষেক তোমাকে বাঁচাতে পারেনি। একটা রাগ, অসহায়তা ওর ভিতর জেগে উঠেছিল, আর এসেছিল অপরাধ বোধ। আমার জন্য এটা হলো। ইয়েস, ওনার মনে তখন এই কথাটাই চলছিল। ঠিক তখনই ওনার নেগেটিভ এনার্জি স্ট্রং হয়ে উঠল, অ্যান্ড তিনি হয়ে উঠলেন সুপার হিউম্যান বা ডেভিল। কিন্তু সবুজ চোখ বা ওই রকম গায়ের জোর। দেখুন সোমনাথ বাবু, যখন কোনো রোগীকে আমরা বাঁচাবার জন্য শেষ চেষ্টা করি, তখন আমরা একটা কথাই বলি, ভগবানকে ডাকুন। চমৎকারকে সবাই নমস্কার করে। এই জায়গাতে এসে আমাদের বিজ্ঞান দিশা হারিয়ে ফেলছে। মানতে পারছি না, কিন্তু মানতে হবে। উই হ্যাভ টু। এর কোনো উত্তর নেই। শুধু এটা বলতে পারি, যেদিন নেগেটিভ এনার্জি পুরোপুরি অভিষেকের মধ্যে ছড়িয়ে যাবে, তখন ওকে আর আমরা ফিরে পাবো না। তাই দরকার পজিটিভ এনার্জি, যেটা তোমার পু ডাকে আছে, যেটা ওর ছেলে ঈশানের বাবা ডাকে আছে। আগে ওই নেগেটিভকে জাগিয়ে তুলতে হবে, তারপর পজিটিভকে দিয়ে ওকে শেষ করতে হবে। এইসব কথাগুলো বলে থামলেন ডক্টর বাসু। ঠিক এইটাই কিন্তু আমাদের পরাণ ঠাকুর বললেন, কিন্তু ওনার ভাষাতে। তারপরে অভিজিৎবাবু পুতুর দিকে তাকালেন। পুতুমা, তুমি পারবে তো? আমি আবার পারবো না? ছোটবেলা থেকে পুয়ের যত আজগুবি গল্প শুনে আসছি, জানি ওগুলো মিথ্যে, কিন্তু ওগুলো আমার দুনিয়া। পু যা বলেছে মেনে নিয়েছি, আর আমি পারবো না? বাবা মার পর যদি কারোর উপর অধিকার ফলিয়েছি, সে হলো পু। যা খুশি তাই করি ওর সাথে। এখন সেই পু বিপদে।
বাবা মার পর যদি কারোর কাছে সব থেকে বেশি সেফ ফিল করেছি সে হলো পু। যা মুখে আসে তাই বলেছি, সব মেনে নিয়েছে সে। আর আমি কিনা পারবো না? পারবো, পারতে আমাকে হবে। অবাক হয়ে নিজের মেয়েকে দেখছেন সোমনাথ বাবু। এ কোন পুতু? ঠিক সেই সময় অভিজিৎ বাবুর কাছে একটা ফোন আসে। উনি কিছুক্ষণ কথা বলেন, তারপর চিন্তিত হয়ে যান। কি হলো অফিসার? এবার একসাথে 5 জন মেয়ে কিডন্যাপ, সেই বাঁশির সুর। টিউশন থেকে ফিরছিল। আচ্ছা আচ্ছা, ওরাও তো ক্লাস 10-এ পড়ে। তুমি কি ওদের চেনো মা? ওদের নাম হচ্ছে ঈশানী, অরিত্রী, স্নেহা, রূপসা আর উজ্জয়িনী। বাবা বাবা বাবা, এরা সবাই আমার বন্ধু বাবা। সোমনাথ বাবু, আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আমার অনেক কাজ। গুরুজিকে থামাতেই হবে। আর পুতুমা, তুমি তো সব শুনলে। তোমার পুকে ভালো করতে হবে, বুঝেছ? যদি কোনো দরকার হয় তাহলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে নিও। এখন চলো। ওরা গাড়িতে চাপলো। মা, তুমি একদম ভয় পাবে না। তোমার বন্ধুদের কিচ্ছু হবে না। গাড়ি এগিয়ে চলেছে। কিছুক্ষণ পর অভিজিৎ বাবু কিছু লক্ষ্য করে সুরজের দিকে তাকালেন। এটা কোন রাস্তা সুরজ? জঙ্গলের রাস্তা কেন? স্যার স্যার, এটা শর্টকাট, তাড়াতাড়ি পৌঁছে যাব। আরো কিছুক্ষণ যাওয়ার পর গাড়িটা এক জায়গায় থামলো। আরো দুটো গাড়ি কোথা থেকে এসে ঘিরে ফেললো ওদের। কতগুলো লোক গাড়ি থেকে নেমে এসে ওদের গাড়িটাকে ঘিরে ধরলো। এগুলো কি সুরজ? তুমি গাড়ি থামালে কেন? সুরজ শাহ রিভলভার বের করলো আর পুতুর মাথায় ঠেকালো। চুপচাপ গাড়ি থেকে নেমে আসুন। আপনারা এখন আমাদের মানে গুরুজির অতিথি। অভিজিৎ বাবু ক্রুদ্ধ দৃষ্টিতে সুরজের দিকে তাকিয়ে থাকেন। শেষে তুমি সুরজ? সুরজ কাঁধ ঝাঁকিয়ে ওনাকে ইগনোর করে। পুতুর হাত ধরে টান দেয়। এদিকে আয়, তুই আয়, এদিকে আয়। হাত ছেড়ে দে। চমকে উঠল সুরজ। চমকে উঠলেন অভিজিৎ বাবু আর সোমনাথ। বলে কি পুতু? সুরজ রেগে আরো জোরে হাত চেপে ধরে রিভলভারটা ওর মাথায় ঠেকিয়ে রাখে। বললাম না, হাত ছেড়ে দে। আজ গুরুজি ভীষণ খুশি। একসাথে 5 জন মেয়েকে কিডন্যাপ করা গেছে। মনে মনে ভাবলেন, হোয়াট এ ক্যাচ! নিজের আড্ডার গোপন কক্ষে একটা বড় খাঁচার মধ্যে 19টা মেয়েকে ধরে রেখেছে ওরা। মেয়েগুলো খুব ভীত সন্ত্রস্ত। এত 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 ভয় পাচ্ছিস কেন তোরা? আর মাত্র একটা দিন, তারপর তোদের মুক্তি মুক্তি মুক্তি। স্নেহা নামের একটি মেয়ে মেয়েদের মধ্যে থেকে এগিয়ে এলো। মুক্তি? তার মানে আমাদেরকে ছেড়ে দেবে তোমরা? হ্যাঁ, ছেড়ে দেবো। আগে তোদের এখান থেকে পাচার করি, তারপর জাহাজে করে ঠিক ঠিক জায়গাতে তোদের ছেড়ে দেব। আর একটা মেয়ে আমার লাগবে, আর সেটা হলো ওই ঐশিকি। ঐশিকি? ওকে তোমরা ছুঁতে পারবে না।
ও ক্যারাটে জানে। বাবা, তাই নাকি? হ্যাঁ, বেশ মজা, খুব মজা হবে। কিন্তু কিন্তু ও তো বেশি লাফালাফি করতে পারবে না, কারণ ওর রিমোট কন্ট্রোল আমার হাতে। আরেকটু পরেই ওর মা, পিসি আর ভাইকে তোমরা এখানে দেখতে পাবে। তখন বুঝবে তোমাদের ঐশিকি কত লড়তে পারে। গুরুজির ভয়ঙ্কর পরিকল্পনা শুনে ওরা খুব ভয় পেয়ে যায়। সেই সময় রূপসা বলে একটি মেয়ে এগিয়ে আসে। দেখ, যতই যাই হোক আমরা সবাই সাহস হারাবো না, শেষ পর্যন্ত লড়তে হবে আমাদের। সবাই ওর কথা শুনে মনে মনে সাহস আনার চেষ্টা করে। এদিকে বিগ বাজারে প্রচুর কেনাকাটা করলেন ঈশিতা আর অদিতি দেবী। আর ঈশান্ত এইসব জায়গাতে এসে খুব খুশি হয়। সারা মল দৌড়ে বেরিয়েছে, কোথায় যে লুকিয়ে পড়ছে দুজনা মিলেও খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে ওকে। উফ, বাপরে বাপ, কি পাকা হয়েছিস রে তুই। হ্যাঁ, মহাবাগা। দেখেছো দেখেছো বৌমনি, কিরকম দুষ্টুমি শিখেছে। সে আর বলতে, খুব খুব দুষ্টু হয়েছে। সে যাই বলো বৌমনি, আমাদের পুতু কিন্তু এরকম ছিল না, সবার কাছে যেত আর শান্ত ছিল। তা তুই ঠিকই বলেছিস, তবে তবে এখন আর আগের মতো নেই রে। কথা শোনে না, মুখের উপর উত্তর, আর টিভি দেখার নেশা। আর সব থেকে অবাক লাগে, আমাকে কোনো কিছু বলবে না। আরে আমি তোর মা নাকি? আরে ও যে ক্যারাটে শিখছে তা আমাকে জানাবার প্রয়োজনটুকু বোধ করেনি। ভাবছে আমি জানতে পারবো না। হ্যাঁ, পুতু বেবি ক্যারাটে শিখছে, বাহ বেশ। তুই আর মাথায় ওঠাস না, এমনিতে ওর বাবা তো লাই দিয়েই আছে, আর অভি তো আকাশে চাপিয়েছে। আসলে কি বলতো, মা হইতো খুব চিন্তা হয়। আর তারপর এই কিডন্যাপ কাণ্ড, আবার কোথা থেকে যে ওই ডেভিল এসে জুটলো কে জানে। বৌমনির কথা শুনে হেসে ওঠে ঈশিতা। এই দেখেছো বৌমনি, কটা বাজে দেখেছো? আরে চলো চলো, জলদি চলো, না হলে আবার দেরি হয়ে যাবে। ওরা বোধহয় এতক্ষণে চলেও এসেছে। চলো চলো চলো। ওরা তাড়াতাড়ি পা চালায়। সামনে একটা টোটো দাঁড়িয়েছিল, ওরা চেপে বসলো, টোটো ছেড়ে দিল। ঈশিতা অভিকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ শুনছো? প্রচুর জিনিস রয়েছে আমাদের, আর এই যে তোমার ছেলে জ্বালিয়ে মেরেছে আমাদেরকে। তুমি একটু গেটের কাছে দাঁড়াও না, আমাদের একটু হেল্প করো না। আমরা এই চতুরঙ্গ ময়দান পেরোচ্ছি। অভি সেই মতো নিচে গেটের কাছে দাঁড়িয়ে রইল। দেখতে পেল দূর থেকে টোটোটা গলিতে ঢুকছে। ঠিক সেই সময় একটা গাড়ি ঠিক ওই টোটোটার রাস্তা আটকে দাঁড়ালো। কিছু বোঝার আগেই গাড়ি থেকে কিছু লোক নেমে ওদের ঘিরে ধরলো। তারপর ওদের কপালে বন্দুক ঠেকালো। চুপচাপ গাড়িতে উঠুন। অভি কিছুটা অবাক হয়েছিল, ভাবছিল কি হচ্ছে ওটা। তারপর যখন ব্যাপারটা আঁচ করলো, তখন ও দৌড় দিল ওদের দিকে। এই এই দাঁড়াও দাঁড়াও, কেউ হাত দেবেন ওদের গায়ে, বাবুলি। ততক্ষণে ওরা ঈশিতাদের গাড়িতে তুলে নিয়েছে। ওরা গাড়ি স্টার্ট দিল। অভি পেছনে দৌড়ে আসছে। একজন গাড়ির জানলা দিয়ে বন্দুক বার করে অভিকে শুট করতে গেল। অভি ততক্ষণে গাড়ির দরজার হ্যান্ডেল ধরে নিয়েছে। দরজাটা ধরে একটা হ্যাঁচকা টান মারলো অভি। একটা অদ্ভুত কাণ্ড হলো তখন। দরজাটা ভেঙে গাড়ি থেকে খুলে গেল, আর তার সাথে লোকটাও ছিটকে পড়লো। অভি আরো কিছুক্ষণ দৌড়ালো, কিন্তু পারল না। ধীরে ধীরে গাড়িটা চোখের আড়ালে চলে গেল। নিজের কোমরে হাত দিয়ে হাঁপাতে লাগলো অভি। তারপর ঘুরে দাঁড়ালো। লোকটা উঠবার চেষ্টা করছে। অভি গিয়ে লোকটার গলা ধরে উপরে উঠিয়ে নিল। এই এই কোথায়
কোথায় নিয়ে গেল ওদেরকে? বল বল। আর তারপরে লোকটাকে বলবার সুযোগ না দিয়ে টানতে টানতে ঘরে নিয়ে এলো। এক ধাক্কায় ওকে মাটিতে ফেলে দিয়ে অভি নিজেও মাটিতে বসে পড়ল। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে ওর। লোকটা অজ্ঞান হয়ে গেছিল। অভি আর কিছু না পেরে তপন বাবুকে ফোন করলো। হ্যালো হ্যালো স্যার, আমি অভি বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ প্লিজ স্যার একবার আসুন। ঈশিতা বৌমনি আর আমার ছেলেকে কে বা কারা কিডন্যাপ করেছে। একজনকে কোনো রকমভাবে আমি আটকেছি। কি বললেন স্যার? পুতুদের গাড়িটাও পাওয়া যাচ্ছে না? তার মানে ওকে 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 আমি আপনি কাছাকাছি আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আপনি আসুন। ঠিক আছে। ফোনটা রেখে দেয় অভি। কি হচ্ছে এসব? এটা কারা? এরা কি গুরুজির লোক? না আর ওটা কি হলো? গাড়ির দরজাটা ভাঙলো কি করে? কিচ্ছু মাথায় আসছে না, কিচ্ছু না। মাথাটা এত ব্যথা করছে কেন? মনে হচ্ছে কিছু একটা পেটে বেরিয়ে আসতে চাইছে। বাড়ির সামনে একটা গাড়ি এসে থামে। অভি এগিয়ে যায়। তপন বাবু এসেছেন, সাথে দুজন আরো পুলিশ। আসুন স্যার, আসুন আসুন। আমিও চিন্তায় আছি। সোমনাথ বাবুদের গাড়িটা পাওয়া যাচ্ছে না। স্যারও ওখানে গেছিলেন, উনিও ফোন তুলছেন না। অভিষেকরা লোকটাকে দোতলাতে নিয়ে এলো। লোকটাকে চেয়ারের সাথে ভালো করে বাঁধলেন তপন বাবু। তারপর নিজের এক সঙ্গীকে ডাকলেন। যাও, ওর চোখে মুখে জল দাও। বললাম না, হাতটা ছেড়ে দে। পুতুর কথায় চমকে উঠল সবাই। সুরজ সাহুও কম চমকায়নি, ওর দিকে তাকালো। সাহস তো কম নয় তোর, তোকে এক্ষুনি। সুরজের তলপেটে একটা কিক মারে পুতু। সুরজ ব্যথার চোটে সামনের দিকে ঝুঁকে পড়ে। ওই অবস্থাতে সুরজের হাতে আর একটা কিক, রিভলভারটা পড়ে যায়। তারপর কোনো সুযোগ না দিয়ে নিজের হাঁটু দিয়ে সুরজের থুতনিতে জোরে আঘাত করে পুতু। সুরজ ঘুরে ভল্ট খেয়ে মাটিতে মুখ তুবড়ে পড়ে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না সোমনাথ। এ কি ওরই মেয়ে? অভিজিৎ বাবুও হাঁ করে দেখছেন পুতুকে। ওনার কানে পরাণ ঠাকুরের সেই কথাটাই বেজে ওঠে, বাঘিনী বাঘিনী। আর সব থেকে বেশি অবাক হয় সুরজ সাহু। যেটা ঘটলো ওটা ওর ভুলতে সময় লাগবে। নিজের চুলটা ঠিক করে নিল পুতু। কেউ ধর ওকে, ধর। আরেকটা লোক তেড়ে এলো। পুতু তৈরি ছিল। ও লোকটার তলপেটে সজোরে একটা লাথি মারলো। তারপর লোকটার হাঁটুর উপর ভর দিয়ে লাফালো। সেই অবস্থাতেই দু হাতের কনুই দিয়ে লোকটার মাথায় সজোরে আঘাত করলো। লোকটা ধপ করে পড়ে গেল, আর উঠল না। একটু দম নিল পুতু। ক্যারাটে প্র্যাকটিস এক বিষয়, কিন্তু সত্যি ফাইট একদম আলাদা। তখনই সুরজ সাহু ওর দলবলের উদ্দেশ্যে বলে উঠল, এই তোরা কানে হেডফোন লাগা আর মিউজিক সিস্টেম চালু কর। দেখি বাঁশির সুর ও কিভাবে সামলায়। পুজো তো আগেই বলেছিল যে ও রেডি হয়ে এসেছে। নিজের ব্যাগ থেকে এক প্যাকেট তুলো ছুঁড়ে দিল সোমনাথ আর অভিজিৎ বাবুর দিকে, আর নিজের জন্য বার করলো একটা হেডফোন। তারপর কানে পরে নিল। এই হেডফোনটা ওর পিসি ঈশিতা ওকে দিয়েছিল ওর জন্মদিনে। এই হেডফোনটা পরলে বাইরের কোনো আওয়াজ কানে আসে না, আর নিশ্চিন্তে গান শোনা যায়। কি এবার? ঠিক সেই সময় সুরজ সাহুর ফোনে একটা মেসেজ এলো। সেটা দেখে সুরজ হাসল। এদের চিনতে পারছো?
কি মা, পিসি, ঈশান, এরা এরা কোথায়? কোথায় এরা? একটা ছবি, তাতে দেখা যাচ্ছে অদিতি দেবী, ঈশিতা এবং ঈশান বন্দী, তাদের হাত পা বাঁধা। পুতুর চোখ ফেটে জল বেরিয়ে এলো। কোথায় কোথায় এরা? খুব চালাক তাই না? খুব সাহস তোর। এবার এবার কি করবি? ভালো মেয়ের মতো যাবে নাকি? পুতু মেনে নিল, কিছু করার নেই ওর। ওদেরকে ধরে নিয়ে যাওয়া হলো গুরুজির কাছে। এসো এসো, তোমাদের জন্যই তো আমি বসে আছি, এসো। ওখানে এক ধারে অদিতি আর ঈশিতা বসে আছে, ওদের হাত পা বাঁধা। আরেক ধারে সেই খাঁচা যাতে মেয়েগুলো বন্দি। স্নেহা জোরে ডাক দিল, চোখে জল। এক এক করে রূপসা, স্নিগ্ধা, ঈশানী, উজ্জয়িনী, অরিত্রী সবাই ওকে দেখে হাত নাড়ল। কতদিন পর ওদেরকে দেখলো পুতু, হাত নাড়ল ও নিজেও। তারপর ওর মা অদিতি দেবীর দিকে তাকালেন। মা, মা আমি এসেছি। অদিতি দেবীর চোখেও জল। মা, মা ভাই কোথায় মা? এই যে তোর ভাই। গুরুজির কোলে ঈশান ভয়ে চুপ করে আছে, ঠোঁট ফোলাচ্ছে। সুরাজ, সুরাজ, তোমার তোমার মুখের কালসিটা কেন? বস বস, ওই সালি বেটি স্যারকে খুব কেলিয়েছে। এই কথা শুনে গুরুজি ভীষণ রেগে গেলেন। তোরা তোরা মজা দেখছিলি? হ্যাঁ, গুরুজি এগিয়ে গেলেন পুতুর দিকে। খুব সাহস তোর, তাই না? গুরুজি একটা বন্দুকের উল্টো পিঠ দিয়ে সজোরে মারলেন পুতুকে। যন্ত্রণায় চিৎকার করে পড়ে গেল পুতু। ওর বন্ধুরা চিৎকার করে উঠল, শয়তান, শয়তান তুই একটা। শয়তান, আমার থেকে বড় শয়তান আর কেউ আছে? এবার ভয়ে কেঁদে ফেলল ঈশান। ওদিকে তপন বাবু লোকটার হুঁশ ফিরিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। বল বল কোথায় ওরা, বল, না হলে তোকে এক্ষুনি মারবো, বল। ঠিক সেই সময়ে হঠাৎ অভিষেকের মাথায় অসহ্য যন্ত্রণা আরম্ভ হলো। ও মাথাটা চেপে ধরল দু হাত দিয়ে। আরে 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 কি 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 হলো অভিষেক বাবু? অভিষেক বাবু ওরকম করছেন কেন? আমাকে কেউ ডাকছে, মাথা ফেটে যাচ্ছে আমার। আমি আর পারছি না। উল্টে পড়তে গিয়েও কোনো রকমের সামনের টেবিলটা ধরে নিল অভি, কিন্তু তাও বেশিক্ষণ না। আবার মাথায় হাত দিয়ে চেপে ধরল। টেবিলের সবকিছু উল্টে গেল। চিৎকার করে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ল অভি। সবাই ওকে দেখছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মুহূর্ত। হঠাৎ হাওয়ার বেগে লোকটার সামনে গিয়ে মুখোমুখি হলো অভি। সাপের মতো হিস হিস করে উঠল। বলবি না তাই না? হ্যাঁ, বলবি না? বলছি সব বলছি। সরিয়ে নিয়ে যাও তোমরা, প্লিজ সরিয়ে নিয়ে যাও একে। সে বলতে বাধ্য, কারণ ওর দিকে তাকিয়ে আছে দুজোড়া সবুজ চোখ।
গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন ডেভিল।